বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়ালু বিধাতার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্রের মহাজাগতিক কিউরেটর বৈজ্ঞানিক কল্পকাহিনীটি নিয়ে আলোচনা করব। জলজ গ্রন্থের অন্তর্গত মহাজাগতিক কিউরেটর গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খ 2002 থেকে গৃহীত হয়েছে। মহাজাগতিক কিউরেটর বৈজ্ঞানিক কল্পকাহিনী হলেও এতে দেশকালের প্রভাব পুষ্ট মানব কল্যাণকর্মী লেখকের জীবন দৃষ্টির প্রতিফলন ঘটেছে। অনন্ত মহাজগৎ থেকে আগত মহাজাগতিক কাউন্সিলের দুজন কিউরেটর এর বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহ সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীতে আগমনের তথ্য দিয়ে গল্পটির সূচনা। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহ করতে গিয়ে দুজন কিউরেটরদের সংলাপ বিনিময়ের মধ্যে দিয়ে গল্পটির নাট্যগুণ লাভ করেছে। প্রজাতির যাচাই বাছাইকালে পৃথিবীর নানা প্রাণীর গুণাগুণ কিউরেটরদের সংলাপে উঠে আসে। মানুষ নামক প্রজাতি বিবেচনার ক্ষেত্রে কিউরেটরদের দুজনের বস্তুনিষ্ঠ আলোচনা মূলত কল্পকাহিনীর লেখকের ও মনের কথা। দুজন কিউরেটর পৃথিবীর দিকে তাকিয়ে বুঝতে পারে মানুষের কারণেই হ্রাস ঘটে যাচ্ছে ওজোন স্তর। মানুষ এই নির্বিচারে গাছ কেটে ধ্বংস করে চলছে প্রকৃতির ভারসাম্য। পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে মানুষ এই নিউক্লিয়ার বোমা ফেলছে একে অন্যের উপর। এই পরিস্থিতিতেও তারা পৃথিবীর বুদ্ধিমান বলে কথিত। মানুষ প্রজাতির নির্বুদ্ধিতায় তারা শঙ্কিত হয়। অবশেষে তারা পরিশ্রমী সুশৃঙ্খল সামাজিক প্রাণী পিঁপড়াকেই শনাক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি হিসাবে। ডাইনোসরের যুগ থেকে এখনও বেঁচে থাকা সুবিবেচক ও পরোপকারী পিঁপড়াকে তারা পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রাণী বিবেচনা সংগ্রহ করে নিয়ে যায়। কল্পকাহিনীর রসের সঙ্গে সমাজ, পরিবেশ ও পৃথিবী সম্পর্কে সচেতন লেখকের তীব্র শ্লেষ ও পরিহাসের মিশ্রণ গল্পটিকে বিশিষ্ট করে তুলেছে। এই হচ্ছে আমাদের গল্পের মোটামুটি একটা ধারণা। এখন আমরা গল্পটি বিশ্লেষণ করে দেখব। এই গল্পটি বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি প্রথমতই আমি মনে করি জানা দরকার, সেটা একটা হচ্ছে মহাজাগতিক বিষয় আর একটা হচ্ছে কিউরেটর বিষয়। মহাজাগতিক বিষয়টা কি? আমরা একটা জগতের মধ্যে আছি, এরকম অসংখ্য জগৎ নিয়ে তৈরি হয়েছে মহাজগৎ। আমরা যে জগৎটার মধ্যে আছি সেটা হলো সৌরজগৎ। সূর্যকে কেন্দ্র করে, একটি নক্ষত্র কেন্দ্র করে তার গ্রহ উপগ্রহদের নিয়ে একটি জগৎ। যেটা বললাম, তো এরকম অসংখ্য লাখ লাখ কোটি কোটি নক্ষত্রদের নিয়ে তাদের মধ্যে যে মহাকর্ষ শক্তির বলয়ের মাধ্যমে একটা যে বিশাল জগতের মধ্যে একটা স্থান জুড়ে রয়েছে মহাশূন্যে, সেটাকে বলা হয় ছায়াপথ, মানে গ্যালাক্সি। এরকম অসংখ্য গ্যালাক্সির মাধ্যমে মহাশূন্যে আবার ভিন্ন ভিন্ন গ্যালাক্সি রয়েছে। তো এই যে বিভিন্ন জগৎ, এটাই হচ্ছে মহাজগৎ। তার মানে মহাজাগতিক, অর্থাৎ এই গ্রহের না, অন্য জগতের, অন্য আমরা যে সৌরজগৎ অন্য জগৎ থেকে বা অন্য গ্রহ থেকে, সেটাই হচ্ছে মহাজাগতিক। আর কিউরেটর হচ্ছে যে জাদুঘরের রক্ষক, যে জাদুঘর তত্ত্বাবধান করেন তাকে বলা হয় কিউরেটর। আর জাদুঘরের যে বিষয়টি সেটা তোমরা ইতিমধ্যে জেনেছো, যে জাদুঘরে কেন যাব, সেখানে জাদুঘর সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করেছো যে জাদুঘরটা কি।
প্রাচীন ঐতিহ্য বা জিনিসগুলোকে যেখানে মানুষের জ্ঞানের জন্য সংরক্ষণ করে রাখা হয়। তেমনি মহাজাগতিক কাউন্সিল থেকে, অন্য জগতের কাউন্সিল থেকে দুজন সবাই সিদ্ধান্ত হলো যে পৃথিবীর থেকে, মানে সৌরজগতের তৃতীয় গ্রহ থেকে তারা তাদের প্রাণীর নমুনা সংগ্রহ করে নিয়ে আসতে হবে। এই বিষয়টি আর একটা বিষয়ের মধ্যে এসে যায় এই গল্পের মধ্যে, সেটা হচ্ছে যে, বা কল্পকাহিনীর মধ্যে, সেটা হচ্ছে যে আসলে বৈজ্ঞানিক কল্পকাহিনীটা কি। গল্প সেটা বৈজ্ঞানিক কল্পনার মাধ্যমে যখন রসের সৃষ্টি করে লেখকের কোনো নির্দিষ্ট বক্তব্য তুলে ধরা হয়, তখন তাকে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনী। তো মহাজাগতিক কিউরেটর হচ্ছে সেরকম একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। এটা এই বিষয়টি ক্লিয়ার হলো। এবং এই গল্পের মাধ্যমে লেখক কি, আমি তো মোটামুটি এটার যে মূল আইডিয়া আমরা মোটামুটি প্রথমে একটা ধারণা দিলাম, এখন আমরা বিশ্লেষণ করে যাচ্ছি। তো সেরকম একজন কিউরেটর পৃথিবীতে আসলো, এসে তারা কি বলছে, সৌরজগতের তৃতীয় গ্রহটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হয়েছে, কারণ এখানে প্রাণীর চরম উৎকর্ষ ঘটেছে, কারণ এখানে উন্নততার প্রাণী, মানুষের বিকাশ, সেজন্য এই কথাটি বলেছে। প্রথম প্রাণীটি বলল, প্রথম যে কিউরেটর সে বলল এখানে প্রাণীর বিকাশ হয়েছে। দ্বিতীয় কিউরেটর বলল হ্যাঁ, বেশ পরিণত প্রায়, অনেক ভিন্ন ভিন্ন ধরনের প্রজাতি, একেবারে ক্ষুদ্র এককোষী থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী। এখন এভাবে আলোচনার পরে তারা আস্তে আস্তে প্রাণী, এই কল্পকাহিনীর মাধ্যমে এখানে লেখক যে বিষয়টি, সেটা হচ্ছে যে এই যে প্রাণীর বিষয়টা, প্রথম মহাজাগতের বিষয়টা আলোচনা করল, আর কিউরেটর বিষয়টা তো তোমরা ইতিমধ্যে জেনেছ। এরপরে হলো প্রাণীর বিষয়গুলো নিয়ে সে আলোচনা করবে, এবং সেই আলোচনার প্রেক্ষিতে তার বক্তব্যটি সে মানুষের কল্যাণকামী, পৃথিবীর কল্যাণের জন্য যে তার যে অভিপ্রায় ছিল সেটি ব্যক্ত করেছেন। এখন প্রাণীর বর্ণনায় সে বিভিন্ন প্রাণী, এককোষী থেকে শুরু করে একদম বহুকোষী প্রাণীর কথা বলবে, এবং সেই বহুকোষী প্রাণীর কথা বলতে যেয়ে সে বিভিন্ন প্রাণীর কথা বলল, সেটা আমরা এখন দেখব। এই প্রাণীর বৈচিত্র্য বা প্রাণীর জ্ঞান লাভের জন্য, বৈজ্ঞানিক জ্ঞান লাভের জন্য যে বিষয়টি, সেটা এই গল্পে আলোচনা করা হয়েছে। এখন এই যে আমাদের এককোষী থেকে একদম বহুকোষী প্রাণী রয়েছে, এই প্রাণীর মধ্যে কিন্তু একটি বিষয় আবার ঐক্য রয়েছে। সেটা কি? কোষের যে মূল গঠন সেটা হচ্ছে কি ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, সেই বিষয়টি। সেটা এখানে কি বলেছে আমরা একটু দেখি। এই প্রাণীগুলো সব একইভাবে তৈরি হয়েছে। সব প্রাণীর জন্য মূল গঠনটি হচ্ছে ডিএনএ। আমি যেটা বললাম, সবচেয়ে সহজ ও সবচেয়ে জটিল প্রাণীটির একই রকম গঠন। প্রাণীটির বিকাশে নীল নকশা এই ডিএনএ দিয়ে তৈরি করা আছে। কোনো প্রাণীর নীল নকশা সহজ, কোনো প্রাণীর নীল নকশা জটিল, এটাই হচ্ছে পার্থক্য। তারপরে তারা কোন প্রাণীটিকে তাদের জাদুঘরে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া যায় সেভাবে তারা আলোচনা শুরু করল। প্রথমেই তারা আসলো কি ভাইরাসের ক্ষেত্রে। তো ভাইরাস বা যেটাকে বলে আমরা ক্ষুদ্র মাইক্রো অর্গানিজম, ঠিক আছে, যে একদম ক্ষুদ্র জীব, যেটা খালি চোখে দেখা যায় না, যে বিষয়টা, এই একটা ক্ষুদ্র ভাইরাসের, এখন যে করোনা যে ভাইরাস, সেই বিষয়টা কিন্তু এখন পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছে। হ্যাঁ, ঠিকই বলেছ। আবার এই হাতি বা নীলতিমি নিয়েও কাজ নেই, এদের আকার বেশি বড়, সংরক্ষণ করা কঠিন হবে। তো প্রথম তারা ভাইরাসকে নির্বাচিত করলো না, কেন? কারণ এর গঠন এত সহজ যে কোনো বৈচিত্র্য নেই। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে এর আকারে বড়, সুতরাং নীলতিমির কথা আসলো, সেটা সংরক্ষণ করা অনেক কঠিন হবে। তারপরে আলোচনা আসলো গাছপালা নেওয়ারও দরকার নেই, এরা এক জায়গায় স্থির থাকে। যেখানে গতিশীল প্রাণী আছে সেখানে স্থির হয়ে প্রাণ নেওয়ার কোনো অর্থ হয় না। এরপরে আসলো সাপ। সাপকেও তারা নির্বাচন করলো না, কারণ প্রাণী জগতে সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী, সেটা বলল। তারপরে তারা আলোচনা করলো পাখি। একজন বলতেছে যে
চমৎকার, আকাশে উঠতে পারে। দ্বিতীয় প্রাণীটি বলল হ্যাঁ আমারও এটি পছন্দ হয়েছে, আমরা এই প্রাণীটিকে নিতে পারি, তবে কি এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমি খুব নিশ্চিত নই। আমাদের কি এমন কোনো প্রাণী নেওয়া উচিত নয় যারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যারা কোনো ধরনের সভ্যতা গড়ে তুলেছে। ঠিকই বলেছ, তাহলে আমার স্তন্যপায়ী প্রাণীদের একবার দেখা উচিত। এই দেখো একটা স্তন্যপায়ী, কি সুন্দর, হলুদের মাঝে ডোরাকাটা মানে বাঘ। কিন্তু বাঘকেও তারা নির্বাচিত কেন করলো না? কারণ সে বাঘ কিন্তু যতই শক্তিশালী হোক একবদ্ধ থাকে। এটা একটা বিষয় যে আমাদের মানব জীবনের জন্য, পৃথিবীর কল্যাণের জন্য, মানব সভ্যতা যত শক্তিশালী হোক, একা থাকার যে গুণাগুণ সেটা কিন্তু আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। সেটা এখানে তিনি এই যে শ্লেষের মাধ্যমে, একই জিনিসের মাধ্যমে ভিন্ন ভিন্ন জিনিস এখানে বোঝাতে চাচ্ছে। সুতরাং তারা বাঘকেও নির্বাচন করলো না। এরপরে কুকুরের যে ব্যক্তিত্বহীন বিষয়টা, সেটার জন্য কুকুরকেও তারা সংগ্রহ করলো না। এরপরে যে প্রাণীটি সেটা হচ্ছে এরপরে বললো যে একটি খাঁটি প্রাণী নেওয়া দরকার, হরিণ নিলে কেমন হয়? তৃণভোজী প্রাণী, তার অর্থ জানো? তারা আলোচনা করছে কিউরেটররা, কি এরা দীর্ঘ সময় খেতে হয়, বেশিরভাগ সময় এটা ঘাস লতাপাতা খেয়ে কাটায়। ঠিকই বলেছ, আমরা দেখছি কোনো প্রাণী পছন্দ করতে পারছি না। আমার একটি জিনিস মনে হচ্ছে, কি এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে সেই প্রাণীটি নিলে কেমন হয়? কোন প্রাণী? মানুষ। একজন আরেকজনকে বলছে, হ্যাঁ দেখো এদের সামাজিক ব্যবস্থা আছে, সমাজবদ্ধ হয়ে থাকে, এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী। ঠিকই বলেছে। এই দেখো শহর বন্দর তৈরি করেছে, কত বিশাল বিশাল নগর তৈরি করেছে। শুধু তাই না, দেখো এরা চাষাবাদ করছে, পশুপালন করছে। যখন কোনো সমস্যা হয় তখন এরা দলবদ্ধভাবে সেটা সমাধান করার চেষ্টা করে। নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ রয়েছে। কিন্তু মানুষের যে নির্বুদ্ধিতার বিষয়টি এখন বলছে, যে এই যে আমরা এত কষ্টের মাধ্যমে এই যে আমরা সভ্যতা গড়ে তুললাম, কিন্তু আমাদের নির্বুদ্ধিতার জন্য সেটা আমরা কি করতেছি? ধ্বংস করে দিচ্ছি। এই পৃথিবীর দিকে তাকাও, দেখেছো বাতাসে কত দূষিত পদার্থ, কত তেজস্ক্রিয় পদার্থ, বাতাসের ওজোন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে। তো এখানে এই যে আমাদের যে নির্বুদ্ধিতার, পৃথিবীর কি বলে, পরিবেশের জন্য এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি এখানে বলেছেন যে আমাদের বায়ুমণ্ডলে ওজোন O3 একটা স্তর রয়েছে, ওজোন স্তর রয়েছে, যেটাকে বলে O3। আমাদের সৃষ্ট কারণে বাতাসে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। সেই কার্বন ডাইঅক্সাইডের ফলে, কার্বন মনোঅক্সাইডের ফলে ওজোন স্তরটা ছিদ্র হয়ে যাচ্ছে, যার ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি এসে পৃথিবীতে পড়ছে এবং পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এখন এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় কি হচ্ছে? পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া, আমাদের উত্তর এবং দক্ষিণ মেরুতে যে বরফ রয়েছে সেগুলো গলে আমাদের পানির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং জলোচ্ছ্বাসের মাধ্যমে আমাদের সভ্যতা বা আমাদের পৃথিবী ধ্বংসের মুখোমুখি হচ্ছে। এই একটা বিষয়। আরও একটা বিষয় এখানে আলোচনা করা হলো, যে আমরা আমাদের যে এই মানুষের পরিশ্রমের মাধ্যমে যে সভ্যতা আমরা তৈরি করছি, মানুষ সেরা জীব, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মখলুকাত, কিন্তু আমরা সেরকম কাজ করছি না। কারণ আমরা নিউক্লিয়ার বোমা তৈরি করছি এবং সেই বোমাগুলো আমরা অন্য দেশের উপরে ছেড়ে দিচ্ছি। সুতরাং এই যে এতদিনের সভ্যতা নিমিষেই আমরা শেষ করে দিচ্ছি। এই যে নির্বুদ্ধিতার বিষয়, সেটাই কিন্তু আসলে এই বৈজ্ঞানিক কল্প কাহিনীর মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন। মানব কল্যাণকামী, পৃথিবীর কল্যাণের জন্য একটি বৈজ্ঞানিক কল্প রসের সমন্বয় ঘটিয়ে সেটা লেখক এখানে বোঝাতে চেয়েছে। এই মানুষের নির্বুদ্ধিতা এবং মানুষের কি ইঙ্গিত দেওয়ার জন্যই এই শ্লেষ এবং পরিহাস যে বিষয়গুলো এখানে লেখক বলেছেন। এখন শেষ পর্যন্ত তারা কি করলো? তারা পিঁপড়াকে নির্বাচিত করলো এবং তাদের জাদুঘরের সংরক্ষণের জন্য তারা পিঁপড়াকে নিয়ে গেল। কেন নিয়ে গেল? তাদের বক্তব্যটা আমরা শুনি।
কি সুশৃঙ্খল প্রাণী দেখেছো? শুধু সুশৃঙ্খল নয়, এরা অসম্ভব পরিশ্রমী, গায়ে প্রচণ্ড জোর, নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা, হ্যাঁ, কোনো ঝগড়া বিবাদ নেই, কে কোন কাজ করবে আগে ঠিক করে নেয়, এটা আমাদের শিক্ষার জন্য। এই বিষয়গুলো তিনি পিঁপড়ার মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু লেখক এই কথাগুলো বলেছেন। হ্যাঁ, কোনো ঝগড়া বিবাদ নেই, কে কোন কাজ করবে আগে থেকে ঠিক করে রেখেছে, কোনো রকম অভিযোগ নেই যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে। অত্যন্ত সুবিবেচক, আগে থেকে খাবার জমিয়ে রাখছে, আর বিপদে কখনো দিশাহারা হয় না, অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর, 10 লক্ষ 1 মিলিয়ন আমরা জানি, তাহলে হচ্ছে 20 লক্ষ। সেই তুলনায় এরা সেই ডাইনোসরের যুগ থেকে বেশি। ডাইনোসর যুগ মানে প্রাগৈতিহাসিকের যুগের যে ডাইনোসর, তার মানে মানুষের চেয়েও প্রাণী হচ্ছে প্রাচীন, পিঁপড়াকে প্রাচীনতম বলা হয়েছে। এবং কিন্তু তারা কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে না, নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব, কিন্তু মানুষ সেই নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে। এই বিষয়টি প্রকৃতির এতটুকু ক্ষতি করেনি। আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরেও এরা বেঁচে থাকবে, পৃথিবী একসময় এরাই নিয়ন্ত্রণ করবে। ঠিকই বলেছ, তাহলে আমরা এই প্রাণীটি নিয়ে যাই। হ্যাঁ, পৃথিবীর এই চমৎকার প্রাণীটা নেওয়াই সবচেয়ে সুবিবেচনার কাজ হবে। দুজন মহাজাগতিক কিউরেটর সৌরজগতের 3য় গ্রহটি থেকে কয়েকটি পিঁপড়া তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রে এখন অন্য জগৎ থেকে মহাজাগতিক কাউন্সিল তাদের যে দায়িত্ব দিয়েছে, বিভিন্ন জগৎ ঘুরে ঘুরে বিভিন্ন জগৎ থেকে তাদের সংগ্রহের জন্য, জাদুঘরের সংগ্রহের জন্য প্রাণী সংগ্রহ করা। সুতরাং তারা পৃথিবী থেকে প্রাণী নিয়ে চলে গেল। এখন আমাদের গল্পটি শেষ হলো। এখন যে বিষয়টি, যে কোনো গল্প, নাটক, উপন্যাস, গদ্যের বিষয়গুলো, প্রবন্ধ, কবিতার বিষয়গুলো প্রত্যেকটি আমি মনে করি তোমরা পড়ার পরে সেটা নিয়ে চিন্তা করতে হবে যে এই গল্পটি আমাদের কেন পড়ানো হলো, এই গল্পটি পড়ানোর উদ্দেশ্যটা কি, মানে এটা আমাদের জন্য কেন সিলেবাসের অন্তর্ভুক্ত করা হলো, এখান থেকে আমরা কি শিখতে পারলাম। তাহলে আমরা যদি এই গল্পের আলোচনা করি, তাহলে আমরা কি কি বিষয়গুলো এখান থেকে আমরা শিখতে পারলাম। একটা হলো মহাজাগতিক বিষয়, মহাজাগতিক যে বিষয়টা। দ্বিতীয় হচ্ছে যে প্রাণীর বৈচিত্র্য, বিভিন্ন এককোষী থেকে প্রাণীর বিকাশের মাধ্যমে বহুকোষী প্রাণীর যে বিষয়টি, সেটা লেখক আলোচনা করেছেন। তারপরে বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিষয়টা, যে বিজ্ঞান ভিত্তিক যে সৃষ্টিশীলতা, বিজ্ঞানকে নিয়ে যে কল্পনার জগতে তৈরি চলে যাওয়া, এবং সেই কল্পনা থেকেই কিন্তু মানুষ আবিষ্কার করেছে। মানুষ কিন্তু প্রথমে বাস্তব বিজ্ঞানের বিষয়টা আসে না, কোনো বিজ্ঞানী কোনো বিষয় নিয়ে কল্পনা করেছে। সুতরাং কল্পনা বা সৃষ্টিশীলতা একটা মানুষের জন্য, যেটা অন্য প্রাণী করতে পারে না, শুধু মানুষের দ্বারাই সম্ভব। মানুষই এই কল্পনা, সৃষ্টিশীলতা মানুষের দ্বারা সম্ভব। এই জন্যই কিন্তু মানুষ অন্যান্য প্রাণীদের থেকে আলাদা। এই বিষয়টি যেটাকে বলে যে স্টর্মিং অফ ব্রেনের মধ্যে সেটাকে তোমার ঝড় তুলতে হবে। কেন পড়লাম, কিভাবে, কেন, এটার মাধ্যমে আমাদের কি, আমরা এখানে কার সাথে সাদৃশ্য, বৈসাদৃশ্য বিষয় রয়েছে। প্রতিটা বিষয় পড়ার পরে এটাকে আমাদের ব্রেনে বা আমাদের মস্তিষ্কে ঝড় তুলতে হবে। তার ফলে আমার সেটার যে আউটপুট বা রেজাল্ট, সেটা আমাদের বেরিয়ে আসবে। এবং পরে এই আলোচনার মাধ্যমে লেখক প্রাণী আমাদের পৃথিবীর কল্যাণকর কথা বলেছেন, যে পৃথিবী, আমরা যে কি নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছি, পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব হওয়া সত্য আমরা পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছি। তো আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয় সেটা। তো এখন এই বিষয়গুলোকে কেন্দ্র করে এক একটা উদ্দীপক তোমাদের পরীক্ষা আসবে, এবং সেই উদ্দীপকের মাধ্যমে যে প্রশ্নগুলো থাকবে সেটা তোমাদের উত্তর দিতে হবে। এভাবে মাথায় পরিকল্পনা করে, চিন্তা করে ব্রেনকে তৈরি করে রাখতে হবে।
তাহলে পরীক্ষার সময় বা লেখার সময় তোমাদের জিনিসটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। বিভিন্ন গাইড করে ভিন্ন ভিন্ন বিষয় মুখস্থ করার আমি মনে করি কোনো দরকার নেই। এগুলো নিয়ে গল্পটা পড়ার পরে সেটা কেন পড়লাম, তোমার মতবাদ এখান থেকে তুমি কি শিখতে পারলে, সেটা তুমি নিজে নিজে তোমার ব্রেনের মধ্যে প্রশ্ন করবে এবং নিজে নিজে অন্যান্য কোন বিষয়ের সাথে সাদৃশ্য করা যায়, কোন উদ্দীপকের সাথে সাদৃশ্য তৈরি করা যায় এবং সেখান থেকে কি বিষয় বের হয়ে আসে, কি বিষয় আমরা লিখতে পারি, সেই বিষয়গুলো চিন্তা করবে। তাহলে সৃজনশীল অত্যন্ত সহজ হয়ে যাবে এবং কোনো মুখস্থ, কোনো গাইড বই পড়ে মুখস্থ করার কোনো দরকার নেই আমি মনে করি, এবং নিজের ভাষায় সুন্দর করে সময় জ্ঞান করে লিখে দিয়ে আসবে। সুতরাং আজকে এ পর্যন্তই। আমি আবার কোনো বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।